আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা আমাদের যে ফার্মাকোলজি আছে সেটার আরও দুইটা ইম্পর্টেন্ট গ্রুপ অফ ড্রাগ সম্পর্কে পড়ব। এর মধ্যে একটা হলো সালফোনামাইড আর একটা হলো ক্লোরোকুইনোলন। সো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা যদি প্রথমেই এখানে আসি, আমাদের গাইডে যে টপিকটা আছে সেটা হলো নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটরস। তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটরস, আমরা আমাদের যে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ আছে এর মধ্যে আমরা দেখতে পাইছি যে আমাদের কিছু ড্রাগ আছে, এটা কি করে, এটা আমাদের সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে, সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে। কিছু ড্রাগ আছে যারা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। আর এখন আমরা কি পাচ্ছি, এখন আমরা পাচ্ছি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। তো এই যে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটরস আছে, এটার আন্ডারেই আজকে আমাদের দুইটা ড্রাগ করবে, সালফা গ্রুপ অফ ড্রাগ এবং ক্লোরোকুইনোলনস গ্রুপ অফ ড্রাগ আমাদের আজকে পড়বে। তো আমরা এখান থেকে তাহলে নিউক্লিক অ্যাসিড ইনহিবিটরস, এখানে আমাদের কোন কোন ড্রাগ আছে, এখানে আছে আমাদের যে সালফোনামাইড এবং ক্লোরোকুইনোলনস ড্রাগগুলো। তো এদেরকে আমরা এখানে আমাদের এই যে ড্রাগগুলো আছে এটাকে আবার আমরা দুইটা গ্রুপে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি অ্যান্টি মেটাবোলাইট, আর একটাকে আমরা বলি ডিএনএ গাইডেস। এই যে এখানে অ্যান্টি মেটাবোলাইট দেখতে পাচ্ছ, অ্যান্টি মেটাবোলাইটটা মূলত আমরা কাকে বুঝেছি, অ্যান্টি মেটাবোলাইটটা মূলত আমরা আমাদের যে সালফা গ্রুপ আছে সালফোনামাইড গ্রুপটাকে বুঝেছি, এবং ডিএনএ গাইডেসটা মূলত আমরা ক্লোরোকুইনোলনসকে বুঝালাম। ওকে, ক্লোরোকুইনোলনস, এই জিনিসটা আশা করি আমাদের কাছে এখান থেকে একটু ক্লিয়ার হলো। এখন আমরা যদি এখানে আসি, এই যে আমাদের অ্যান্টিপোলেট ড্রাগ, অ্যান্টিপোলেট ড্রাগ বা অ্যান্টিমেটাবলিক ড্রাগ, অ্যান্টিমেটাবলিক ড্রাগ কোনটা, অ্যান্টিমেটাবলিক ড্রাগ হলো আমার সালফোনামাইড। ওকে, তো সালফোনামাইডের এই অ্যান্টিমেটাবলিক ড্রাগের প্রপার্টিটা বোঝার আগে আমরা এখান থেকে এই ছবিটা একটু দেখি, তাহলে আমাদের কাছে জিনিসগুলো অনেক ক্লিয়ার হবে। আমরা এখন এই যে এখানে এই দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসের দিকে ফোকাস দিব না, আমরা নর্মালভাবে দেখবো আমাদের কিভাবে ফলিক অ্যাসিড সিনথেসিস হয় এবং সেটা আমাদের ডিএনএ সিনথেসিসে ভূমিকা রাখে। তাহলে তোমরা যদি এখানে দেখো, আমাদের কি থাকে, আমাদের পিরিডিন থাকে। পিরিডিনটা কি করে, পাবা বা প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড এবং গ্লুটামেটের সাথে মিলে এই তিনজনে মিলে আমাদের কি তৈরি করবে, আমাদের ফলিক অ্যাসিড তৈরি করবে। এবং এই যে ফলিক অ্যাসিড আছে, ফলিক অ্যাসিডটা তৈরি হতে এখানে একটা এনজাইম লাগে, যেটাকে আমরা বলি ফলিক অ্যাসিড সিনথেস। সিনথেস মানে কি, তৈরি করা। ফলিক অ্যাসিড যেহেতু তৈরি করছে তাহলে সেটার নাম কি, ফলিক অ্যাসিড সিনথেস। এই ফলিক অ্যাসিডটা আবার আমরা কোথা থেকে পাই, আমরা আমাদের ডায়েটারি সোর্স থেকেও ফলিক অ্যাসিডটা পেয়ে থাকি। এখন এই ফলিক অ্যাসিড কি হলো, ফলিক অ্যাসিডটা পরবর্তীতে আরেকটা এনজাইমের সাহায্যে তার অ্যাক্টিভ ফর্ম যেটা ফোলিনিক অ্যাসিডে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়, তার অ্যাক্টিভ ফর্ম ফোলিনিক অ্যাসিডে কনভার্ট হয়। তার এটা কিসের মাধ্যমে হবে, এটা হলো ডাইহাইড্রোফোলিক অ্যাসিড সিনথেসের মাধ্যমে হয়। আর এই যে ফোলিনিক অ্যাসিড আছে, এটা যেহেতু অ্যাক্টিভ ফর্ম, এটা আমাদের কি করে, এটা আমাদের ডিএনএ সিনথেসিস করে। কি করে, ডিএনএ সিনথেসিস করে। তাহলে এটা হলো আমার নর্মাল প্রসেস। নর্মালি একটা ব্যাকটেরিয়াতে এভাবে ফলিক অ্যাসিড সিনথেসিস হয়। ফলিক অ্যাসিড সিনথেসিসের মাধ্যমে কি হবে, পরবর্তীতে ডিএনএ সিনথেসিস হবে। এখন আমরা তো চাচ্ছি এই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলতে, তাহলে আমি যদি তার এই যে ফলিক অ্যাসিড সিনথেসিসটা আছে এটাকে কোনোভাবে হ্যাম্পার করতে পারি, তাহলে তার তো আর ডিএনএ সিনথেসিস হবে না। আর ডিএনএ সিনথেসিস না হলে কি হবে, ব্যাকটেরিয়াটা মারা যাবে, ব্যাকটেরিওসাইডাল অ্যাকশন দেখতে পাবো আমরা। তাই আমরা কি করব, এই যে ফলিক অ্যাসিড সিনথেসিস পাথওয়েটা আছে এটাকে আমরা কিছু কিছু জায়গায় স্টপ করে দেব। যেমন আমরা কোথায় স্টপ করতে পারি, আমরা এই যে ফলিক অ্যাসিড সিনথেস এনজাইমটা আছে এটাকে আমরা স্টপ করে দিতে পারি। কিভাবে স্টপ করতে পারি, আমরা এখানে সালফোনামাইড দিব। কি দিব, সালফোনামাইড। এই সালফোনামাইডটা গিয়ে কি করবে, এই যে এখানে প্যারা অ্যামিনো বেনজোইক আছে, প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড বা পাবার সাথে গিয়ে সে কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে কাজ করবে। সে এটার সাথে কম্পিটিশন করে পাবার জায়গায় সালফোনামাইড গিয়ে বসে যাবে। এখন এখানে পাবার জায়গায় যদি সালফোনামাইড গিয়ে বসে যায়, তাহলে পিরিডিন এবং আমাদের যে গ্লুটামেট আছে এটা সালফোনামাইডের সাথে মিলে পরবর্তীতে কি ফলিক অ্যাসিড তৈরি করতে পারবে, পারবে না। তাহলে এখানে সালফোনামাইড গিয়ে আমাদের এখানে কি করছে, কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে কাজ করছে। এছাড়া আমরা এখানে আরো কিছু ড্রাগ দিতে পারি, যেমন আমার এখানে পাইরোমিথাপ্রিন আছে এবং ট্রাইমিথাপ্রিন আছে। তো এগুলো আমরা কি করব, এগুলা যখন আমরা দিব তখন আমাদের এই যে প্রসেসটা আছে এখানে যে এনজাইমগুলো আছে এনজাইমগুলোকে এরা ইনহিবিট করে দিবে। যখন এরা এখানে এনজাইমগুলোকে ইনহিবিট করে দিবে তখন এই যে সাইকেলটা আছে এই সাইকেলটা তো তখন আর চলতে পারবে না। এজ এ রেজাল্ট কি হবে, আমার ফলিক অ্যাসিড সিনথেসিস হবে না এবং আমাদের ডিএনএ সিনথেসিস হবে না। তো এই ড্রাগগুলো দেওয়ার ফলে আমাদের যেহেতু ফলিক অ্যাসিড সিনথেসিস হচ্ছে না, এর কারণে আমাদের অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। কি অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করে। কারণ আমরা জানি আমাদের ফলিক অ্যাসিডের যখন বডিতে অভাব ঘটে তখন আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা ডেভেলপ করে। তো আশা করি এতটুকু বেসিক জিনিস আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেল। এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সামনের জিনিসগুলো আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। তো আমরা এতটুকু দেখলাম। এই যে এখানে কি বলা আছে, এখান থেকে যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে এই যে কেমিক্যাল অ্যানালগ অফ পাবা, আমাদের এখানে যে সালফোনামাইড গুলো আছে এগুলা কি পাবার বা প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিডের কেমিক্যাল অ্যানালগ। এবং এরা কি করে, কম্পিটিটিভলি কি করবে, আমার পাবাকে
ইনহিবিট করবে এবং ইরিভার্সিবল ভাবে কি রিভার্সিবল ইনহিবিট অফ দ্য ফলিক অ্যাসিড সিনথেসিস, রিভার্সিবলি তারা কি করে এখানে বাইন্ড করে। ওকে, তাহলে আমরা এতটুকু দেখলাম। এবং এরা ইন্ডিভিজুয়ালি হলো ব্যাকটেরিও স্ট্যাটিক, এরা ইন্ডিভিজুয়ালি কি ইন্ডিভিজুয়ালি ব্যাকটেরিও স্ট্যাটিক কম্পোনেন্ট, কিন্তু যখন আমরা এদেরকে কম্বিনেশন করব, দুইটা ড্রাগকে আমরা একসাথে দিয়ে দিব, তখন এরা কি করবে, তখন এরা ব্যাকটেরিও সাইডাল হিসেবে কাজ করবে। এই জিনিসগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। তাহলে এখানে যদি আমরা দেখি আমাদের এখানে কি আছে, সালফোনামাইড আছে। তো সালফোনামাইড সম্পর্কে আমরা কি জানি, এটা হলো আমার স্ট্রাকচার অ্যান্ড অ্যানালগ অফ দা প্যারাঅ্যামিনো বেনজোইক অ্যাসিড। আমরা যদি এখানে ছবিটা দেখি, এই যে দেখো এটা হলো আমার সালফোনামাইড এবং এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো আমার প্যারাঅ্যামিনো বেনজোইক অ্যাসিড। সো দুইটা দেখতে কেমন, এটা দেখতে কিন্তু প্রায় অনেকটা কাছাকাছি বা অনেকটা সেম। এখন আমরা নেক্সট যেটা জানবো, আমরা সালফোনামাইডের যে ড্রাগগুলো আছে এগুলো সম্পর্কে জানবো। সালফোনামাইডের ড্রাগগুলো আসলে আমরা যেভাবে মনে রাখতে পারি, আমাদের যে যে ড্রাগগুলো মনে থাকে অথবা আমাদের লেকচারে যেভাবে পড়াইছে ওইভাবে পড়া আমাদের জন্য বেটার। তো এখান থেকে আমরা যদি দেখি, আমাদের প্রথম যে ড্রাগটা সেটা হলো সালফাডক্সিন, ঠিক আছে, সালফাডক্সিন। এরপরে আছে আমাদের সালফাসাইটিন। তো আমরা মনে রাখবো এই যে সালফাডক্সিনটার কথা বললাম, এটা হলো লংগেস্ট অ্যাকশন। আমি এখানে যে ড্রাগগুলো আছে এগুলোর প্রত্যেকটার কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, যেগুলো আমাদের স্পেসিফিকভাবে ভাইবাদের ড্রাগের নাম অনুযায়ী জিজ্ঞেস করতে পারে। যেমন আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে সালফাডায়াজিনের কি ইউজ আছে বা সালফাডক্সিন কেমন ড্রাগ। সো এই যে স্পেসিফিক পয়েন্টগুলো আছে এগুলো আমি এখানে এটার সাথে অ্যাটাচ করে দিছি। তো আমরা যদি দেখি সালফাডক্সিনটা আমার কেমন, লংগেস্ট অ্যাক্টিং ড্রাগ। এরপরে একটা আছে সালফাসাইটিন, সেটা কেমন, শর্টেস্ট অ্যাক্টিং ড্রাগ। তাহলে আমরা এখান থেকে সালফাডক্সিন দেখলাম, সালফাসাইটিন দেখলাম, একটা লংগেস্ট অ্যাক্টিং আর একটা শর্টেস্ট অ্যাক্টিং। এরপরে আমরা দেখবো এখানে আছে সালফাঅক্সাজোল এবং সালফামেথক্সাজোল। তো সালফাঅক্সাজোল থেকে আমাদের স্পেশালভাবে কিছু মনে রাখতে হবে না, তবে সালফামেথক্সাজোল যেটা, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কেন আমাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটাকে আমরা কম্বিনেশন করি, কার সাথে কম্বিনেশন করি, টাইমেথোপ্রিমের সাথে কম্বিনেশন করি। কম্বিনেশন করলে এটা কোট্রাইমক্সাজোল তৈরি করে। কি তৈরি করে, কোট্রাইমক্সাজোল তৈরি করে। তাহলে সালফামেথক্সাজোলটা আমরা কিসের জন্য ইউজ করি, এটা আমরা কম্বিনেশন অফ ড্রাগের জন্য ইউজ করে থাকি। নেক্সট আমরা যদি দেখি, আমাদের এখানে আছে সালফাডায়াজিন। সালফাডায়াজিনের কাজ কি, সালফাডায়াজিনটা আমাদের বার্নের পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। কাদের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা আমাদের বার্ন পেশেন্টদের ক্ষেত্রে সালফাডায়াজিনটা খুব ইউজ করা হয়, টপিক্যালি ইউজ করা হয়। এছাড়া আর এখানে কি আছে, আমরা এখানে সালফাসালাজিন দেখতে পাচ্ছি। সালফাসালাজিনের ইউজ কোথায়, এটা আমরা আলসারেটিভ কোলাইটিস এবং রিউমেটয়েড আর্থাইটিস এই দুইটা ডিজিজের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা সালফাসালাজিন কোথায় ব্যবহার করি, আলসারেটিভ কোলাইটিস এবং রিউমেটয়েড আর্থাইটিস। আর এরপরে আরো একটা ড্রাগ আছে এখানে, যেটা হলো ড্যাপসন। এটাও আমাদের সালফা গ্রুপের ড্রাগ। ড্যাপসনটা আমরা কোথায় ব্যবহার করি, এটা আমরা ডার্মাটাইটিস এবং লেপ্রোসিতে ব্যবহার করি, ডার্মাটাইটিস এন্ড লেপ্রোসি। সো আমি এই ড্রাগগুলা এখানে আমাদের যার কাছে যে ড্রাগগুলো মনে রাখতে সুবিধা হয় আমরা ওইগুলোই রাখবো। কিন্তু এই ড্রাগগুলো, এই কয়টা ড্রাগের স্পেসিফিক যে ইউজ আছে এগুলো আমাদের ভাইভাতে ধরতে পারে, ভাইভাতে ধরে। তো আমরা এগুলো ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করবো। আমি যদি আবার একটু বলি, সালফাডক্সিন এটা হলো কি লংগেস্ট অ্যাক্টিং, সালফাসাইটিন এটা হলো কি শর্টেস্ট অ্যাক্টিং। এরপরে আছে আমার কি সালফাঅক্সাজল, ওইটা আমরা স্পেশাল কোনো পয়েন্ট নেই, কিন্তু সালফামেথক্সাজল থেকে আমরা মনে রাখবো এটা আমাদের কম্বিনেশন হিসাবে কি হবে ব্যবহার করা হবে। সালফাডায়াজিনটা আমরা কোথায় ব্যবহার করি, বার্নের পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করি। সালফাসালাজিন এটা ব্যবহার করি আলসারেটিভ কোলাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। ড্যাপসন কোথায় ব্যবহার করি, আমরা লেপ্রোসি এবং ডার্মাটাইটিসের ক্ষেত্রে ব্যবহার করি। সো আশা করি এতটুকু জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন এটা যদি ক্লিয়ার হয়, নেক্সট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আগের পড়া অলরেডি আমরা যে জিনিসগুলো জানি এগুলো এখানে বলছে। যেমন সালফোনামাইড কেমন, স্ট্রাকচার অ্যানালগ অফ পাবা বা প্যারাঅ্যামিনো বেনজোইক অ্যাসিড। নেক্সট হলো এরা কি, এরা হলো আমাদের ব্যাকটেরিয়াল ফলিক অ্যাসিড সিনথেসিসকে কি করে, ইনহিবিট করে। আর এটা কোন ক্ষেত্রে ইফেক্টিভ না, এটা যখন ফাস থাকবে, কোন একটা পেশেন্টের বডিতে ফাস আছে, তখন আমরা তাকে সালফোনামাইড দিতে পারবো না। কেন দিতে পারবো না, ফাসে যে প্যারাঅ্যামিনো বেনজোইক অ্যাসিড আছে সেটা অনেক রিচ থাকে। তো কোথাও একটা জায়গায় অনেক বেশি যদি প্যারাঅ্যামিনো বেনজোইক অ্যাসিড থাকে, তখন তো ওইখানে গিয়ে আমার আর এই যে সালফোনামাইড গ্রুপের ড্রাগটা আছে সেটা কি করতে পারবে না, ওইখানে আর কম্পিটিশন করে টিকতে পারবে না। কারণ আমরা জানি সে কি করে, কম্পিটিটিভলি ওইটাকে ইনহিবিট করে। তো অনেক বেশি সৈন্য সংখ্যা থাকলে, যখন এখানে পাওয়ার অনেক বেশি সৈন্য সংখ্যা থাকবে, তখন তার ওইখানে গিয়ে আর দাঁড়াতে পারবে না। তাই আমরা কারো কোনো পেশেন্টের যদি ফার্স্ট প্রেজেন্ট থাকে, তখন তার ক্ষেত্রে আমরা কি দিব না, তার ক্ষেত্রে আমরা সালফোনামাইড গ্রুপের ড্রাগ দিব না। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে জানলাম। এখান থেকে আমরা নেক্সট যেটা জানবো, স্পেকট্রাম অ্যাক্টিভিটি অফ দ্য সালফোনামাইড কোন গ্রুপের ড্রাগকে মারে। আমরা নর্মালি এখান থেকে মনে রাখবো সালফোনামাইড আমার বোথ গ্রুপ অফ যে ব্যাকটেরিয়া আছে তাদেরকে মারে, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার এগেনস্টে সে কি ইফেক্টিভ হিসেবে কাজ করে। এরপরে এখানে ক্লাসিফিকেশন অফ দ্য সালফোনামাইড দেওয়া আছে, এটা আমাদের এত ইম্পর্টেন্ট না, কখনো ধরে না, কিন্তু আমি এখানে যে ড্রাগগুলোর নাম বলে দিছি এই ড্রাগগুলোর নাম আমাদের পরীক্ষার জন্য লাগবে ইনশাল্লাহ। সো এতটুকু আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা এখান থেকে নেক্সট যেটা দেখবো আমাদের পরীক্ষা আসে, সেটা হলো মেকানিজম অ্যাকশন অফ দ্য কোট্রাইমক্সাজল বা সালফোনামাইড। ঠিক আছে, সালফোনামাইডে এবং কোট্রাইমক্সাজল কিভাবে কাজ করে। তো কোট্রাইমক্সাজল কি, এটা আমরা অলরেডি এখানে আলোচনা করছি। কোট্রাইমক্সাজলটা কি, কোট্রাইমক্সাজলটা হলো আমার একটা কম্বিনেশন। কিসের কম্বিনেশন, এখানে আমার সালফামেথক্সাজল ইউজ করা হয়। সালফামেথক্সাজলের সাথে আমরা কাকে ইউজ করব, আমরা এখানে ট্রাইমেথোপ্রিমকে ইউজ করব। তাহলে ট্রাইমেথোপ্রিম এবং
মেথক্সাজল, এই দুজনের কম্বিনেশনকে আমরা কি বলি? এই দুজনের কম্বিনেশনকে আমরা বলি কোট্রাইমক্সাজল। কি বলি? কোট্রাইমক্সাজল। এখন কোট্রাইমক্সাজলটা আমাদের কি, আমরা দেখি আমাদের এখানে ইন্ডিভিজুয়ালে কোট্রাইমক্সাজলের মধ্যে ইন্ডিভিজুয়াল ভাবে সালফোনামাইডের কি অ্যাকশন এবং ট্রাইমেথোপ্রিমের কি অ্যাকশন সেটা আমরা দেখি। সালফোনামাইড কি করে? এটা আমার হলো প্রিকারসর অফ দ্য ফলিক অ্যাসিড, যে প্যারাবেনজোইক অ্যাসিড আছে ওইটার সাথে কম্পিটিটিভলি ইনহিবিশন করবে, কারণ এটা একটা স্ট্রাকচারাল অ্যানালগ। এতটুকু আমরা এখান থেকে জেনে নিলাম। নেক্সট আসো, এখান থেকে আমরা যদি ট্রাইমেথোপ্রিমের কথা বলি, ট্রাইমেথোপ্রিমটা কি করবে? এটা আমাদের যে ফোলেট রিডাক্টেজ এনজাইম আছে, আমরা যদি আমাদের আবার ওই প্রথম ছবিতে চলে যাই, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি আছে? ডিহাইড্রোফ্লোরিক অ্যাসিড সিনথেসিস আছে। এই এনজাইমটাকে গিয়ে সে কি করবে? এই এনজাইমটাকে গিয়ে সে ইনহিবিট করে দিবে। ঠিক আছে, তাহলে ট্রাইমেথোপ্রিম কিভাবে কাজ করবে? সে ডিহাইড্রোফ্লোরিক অ্যাসিড সিনথেসিসকে কি করে দিবে? রিডাক্টেজকে কি করে দিবে? ইনহিবিট করে দিবে। আর এটা কি করে? এটা আমার ফলিক অ্যাসিডকে তার অ্যাক্টিভ ফর্ম, এই এনজাইমটার কাজ কি ছিল? ফলিক অ্যাসিডকে তার অ্যাক্টিভ ফর্ম ফোলিনিক অ্যাসিডকে কনভার্ট করে। সো তাহলে এটা এই যে ফোলিনিক অ্যাসিডে কনভার্ট হওয়া সেটা হবে না, এজ এ রেজাল্ট ডিএনএও ফরমেশন হবে না। তাহলে আমরা যখন এই দুইটা ড্রাগকে একসাথে ইউজ করব, একটা গিয়ে প্যারাঅ্যামিনো বেনজোইক অ্যাসিডকে সরাই দিচ্ছে, আরেকটা গিয়ে এখানে যে রিডাক্টেজ এনজাইম আছে সেটাকে ইনহিবিট করে দিচ্ছে। এজ এ রেজাল্ট ফলিক অ্যাসিড থেকে আর ফোলিনিক অ্যাসিড হতে পারছে না। তো দুইটা ড্রাগ যখন আমরা ব্যবহার করব তখন তারা সিনার্জিস্টিক অ্যাক্টিভিটি দেখাবে। কেমন অ্যাক্টিভিটি দেখাবে? সিনার্জিস্টিক অ্যাক্টিভিটি দেখাবে, এবং আলটিমেটলি তারা কি করবে? ফোলেট অ্যাসিড সিনথেসিসটাকে আমাদের অফ করে দিবে, এবং এজ এ রেজাল্ট আমাদের আর ডিএনএ সিনথেসিস হতে পারবে না। সো আশা করি এতটুকু জিনিস আমাদের কাছে ক্লিয়ার। আগের কথাগুলো যদি আমরা ভালোভাবে বুঝে থাকি তাহলে এটা আর আমাদের কাছে কোনো ব্যাপারই নেই এখন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম। আর এখানে ওই যে আমি তোমাদেরকে প্রথমেই ছবিতে যে ফলিক অ্যাসিড সিনথেসিসের যে ফ্লোচার্টটা দেখাইছি ওইটাই এখানে আলোচনা করছে, বাট প্রথমে আমরা যেটা দেখলাম ওইটাতে আরো ইজিভাবে এবং ডিটেলসে আছে। সো এটা আমাদের অলরেডি ডান। এখন আমরা এখানে এর পরবর্তীতে যেটা দেখব সেটা হলো আমাদের যে সালফোনামাইড গ্রুপের ড্রাগগুলো আছে এগুলো আমি ব্যবহার করলাম একটা পেশেন্টে। এখন তার ক্ষেত্রে আমরা কি কি অ্যাডভার্স ইফেক্ট এখানে দেখতে পেতে পারি। তো সালফোনামাইড গ্রুপের ড্রাগগুলোর অ্যাডভার্স ইফেক্ট আমরা একটা ট্রিক্স দিয়ে মনে রাখবো, সেটা হলো এবিসি অফ র্যাশ। সালফোনামাইড দিলে কি হবে? সালফোনামাইড দিলে এবিসি অফ র্যাশ হবে। এখানে এতে কি? এতে হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এটা কি করতে পারে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করতে পারে। বিতে হলো এটা বিলিরুবিনকে ডিসপ্লেসমেন্ট করে দিতে পারে। বিলিরুবিনকে যদি সরিয়ে দেয়, ডিসপ্লেসমেন্ট করে, সেক্ষেত্রে নিউবর্ন বাচ্চা যারা আছে নিউবর্নদের ক্ষেত্রে কি হবে? কার্নিকটেরাস ডেভেলপমেন্ট করতে পারে। কি ডেভেলপমেন্ট করতে পারে? কার্নিকটেরাস ডেভেলপমেন্ট করতে পারে, কারণ তাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার অতটা অ্যাক্টিভ থাকে না, ব্লাড ব্রেন ব্যারিয়ার ওইভাবে গঠিত হয় না। এজ এ রেজাল্ট এই যে বিলিরুবিনগুলো আছে এগুলো গিয়ে আমাদের মস্তিষ্কের বেজাল গ্যাংলিয়াতে ডিপোজিট হয়ে যাবে বা জমা হয়ে যাবে, এবং ফলে আমাদের কার্নিকটেরাস ডেভেলপ করবে। সো এ এবং বি এই দুইটা শেষ। সিতে আমরা মনে রাখবো এটা ক্রিস্টাল ইউরিয়া করে। কি করে? ক্রিস্টাল ইউরিয়া করে। এখন এই যে ক্রিস্টাল ইউরিয়াটা আছে এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যখন একটা পেশেন্টের ক্রিস্টাল ইউরিয়া হবে সেখান থেকে পরবর্তীতে তার কি হতে পারে? তার ইউরিনের সাথে ক্রিস্টাল যাচ্ছে। আর ক্রিস্টালটা কেমন? ক্রিস্টালটা একটা সলিড জিনিস। এই সলিড জিনিস যখন তার ইউরিন বা যে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট আছে সেখান দিয়ে বারবার যাবে, তখন ওইখানে সে কি করবে? ব্লিডিং ঘটায় ফেলবে, এবং ব্লিডিং ঘটানোর মাধ্যমে আলটিমেটলি কি হবে? এখানে আমরা দেখবো যে ওই পেশেন্টার ক্ষেত্রে হেমাচুরিয়া ডেভেলপ করতেছে, হেমাচুরিয়া ডেভেলপ করে, এবং একটা সময় গিয়ে তার কি হবে? প্রোটিন ইউরিয়াও ডেভেলপ করবে, প্রোটিন ইউরিয়া। সো আমরা এখানে এই যে আমাদের সিতে ক্রিস্টাল ইউরিয়া দিয়ে আমরা টোটাল 3টা ফিচার একসাথে মনে রাখবো ইনশাল্লাহ। এখন পরবর্তীতে আসো, অফ দিয়ে কিছু নাই, আরে কি? আরে হলো এটা আমাদের বডিতে র্যাশ সৃষ্টি করে, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন দেখায়, র্যাশ সৃষ্টি করে। এতে কি? এতে হলো এটা অ্যাসিটাইলেশন করে, অন্যান্য ড্রাগগুলোর অ্যাসিটাইলেশন করার মাধ্যমে ইন্ডাকশন করতে পারে। এসে কি? এসে হলো গিয়ে এসএলই ঘটায়। এসে হলো হেমোলাইসিস ঘটাবে। কাদের ক্ষেত্রে হেমোলাইসিস ঘটাবে? গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস এনজাইমটা যাদের মধ্যে ডেফিসিয়েন্ট আছে তাদের মধ্যে এটা হেমোলাইসিস ঘটাবে। সো আমরা আমাদের যে সালফোনামাইড আছে এটার অ্যাডভার্স ইফেক্টটা এভাবে মনে রাখবো। এর বাইরে আমরা কমন যে অ্যাডভার্স ইফেক্ট আছে যেমন জিআইটির অ্যাডভার্স ইফেক্টগুলো নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো দিয়ে দিতে পারে। তো এগুলো সব ড্রাগের ক্ষেত্রে মোরালেস দেখা যায়। তো এগুলো আমাদের থেকে টিচাররা জানতে চায় না। টিচাররা আমাদের থেকে মেইনলি যে আলাদা স্পেসিফিকভাবে কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে যেগুলো শুধুমাত্র এই ড্রাগের ক্ষেত্রে দেখা যায়, ওইগুলোই আমাদের এখান থেকে জানতে চায়। সো আমাদের এটাও শেষ হয়ে গেল। এখন আমরা পরবর্তীতে যেটা যাব, আমাদের যে ফিক্সড ড্রাগ ডোজ কম্বিনেশন ফর সালফোনামাইড। আমরা দেখতে পেলাম যে আমাদের সালফোনামাইডটাকে আমরা কি করতে পারি? কম্বিনেশন হিসেবে ব্যবহার করতে পারি। আর ওই কম্বিনেশনটার একটার নাম আমরা দেখছি কি? কোট্রাইমক্সাজল। এছাড়াও আরও একটা কম্বিনেশন আছে যাটাকে আমরা বলি প্যানসিডার। ঠিক আছে, তাহলে আমাদের কোট্রাইমক্সাজল আছে এবং প্যানসিডার আছে। কোট্রাইমক্সাজলে আমরা কোনটা ব্যবহার করছি? আমরা এখানে সালফোমেথক্সাজল এবং আমরা এখানে ট্রাইমেথোপ্রিম এই দুইটা ব্যবহার করছি। সালফোমেথক্সাজল কতটুকু থাকে? আমরা বাজার থেকে যখন এই যে কোট্রাইমক্সাজলটা কিনি তখন এটা 480 মিলিগ্রাম হিসেবে থাকে। এখানে 400 মিলিগ্রাম থাকবে সালফামেথক্সাজল এবং 80 মিলিগ্রাম থাকবে ট্রাইমেথোপ্রিম। সো
এটা একটা ফিক্সড কম্বিনেশন হিসেবে অলওয়েজ ব্যবহার করা, এবং এই ফিক্সড কম্বিনেশনটা কত 1:5। আমরা যদি এখানে খেয়াল করি এই যে কম্বিনেশনটা হলো 1:5 রেশিওতে আছে, তাহলে এই রেশিওটা সবসময় ফিক্স থাকে 1:5 অনুযায়ী। আর ফ্যান্সিডার আমরা কোন দুইটা ড্রাগের কম্বিনেশন ব্যবহার করি, এটাতে আমরা সালফাডক্সিন দিই সাথে পাইরিমেথামিন দিই, তাহলে সালফাডক্সিন এবং পাইরিমেথামিন এই দুইটার কম্বিনেশন দ্বারা ফ্যান্সিডার তৈরি হয়। এখানে সালফাডক্সিনটা কতটুকু থাকে, এটা থাকে 500 মিলিগ্রাম, আর পাইরিমেথামিনটা কতটুকু থাকে, এটা থাকে 25 মিলিগ্রাম। সো এটার যে অনুপাতটা এটাও আমরা এখান থেকে জেনে নিব। তাহলে আমরা এখানে ফিক্সড ড্রাগ ডোজ সম্পর্কে জানলাম। নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো, এই যে আমাদের ট্রাইমেথোপ্রিম আছে, এটা থেকে আমরা দুই একটা কথা জেনে নিব। যেমন ট্রাইমেথোপ্রিমটা কিভাবে কাজ করে এটা আমরা অলরেডি জানি। এটা আমাদের যে এনজাইম আছে ডিহাইড্রোক্লোরিক অ্যাসিড রিডাক্টেজ, সেটাকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে থাকে, এটা আমরা জানি, এটুকু আমাদের জানতে হবে। এখন আমরা কোট্রাইমক্সাজল সম্পর্কে আরেকটু ডিটেলসে জানবো। কোট্রাইমক্সাজল সম্পর্কে আমরা কি জানবো, এটা বেস্ট ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি। আমি অলরেডি তোমাদেরকে বলছি যে আমাদের যে সালফোনামাইড গ্রুপের ড্রাগগুলো আছে, এগুলো যখন আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে ব্যবহার করব তখন এরা ব্যাকটেরিয়া স্ট্যাটিক ড্রাগ হিসেবে কাজ করে, কিন্তু যখন আমরা এদেরকে কম্বাইন্ড গ্রুপে বা কম্বিনেশন হিসেবে ব্যবহার করব তখন এরা ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি দেখাবে। কেমন অ্যাক্টিভিটি দেখাবে, ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি দেখাবে। তো ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি, এটা বেস্ট ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি বিজ্ঞানীরা দেখতে পাইছে যখন আমরা এখানে সালফোনামাইড এবং গিয়ে ট্রাইমেথোপ্রিম এদের কম্বিনেশনটা 1:20 অনুপাতে ব্যবহার করি, যেখানে ট্রাইমেথোপ্রিমটা থাকে 1 অনুপাতে আর সালফোমেথাক্সাজলটা থাকে 20 অনুপাতে। যখন আমরা এই অনুপাতে ব্যবহার করব তখন আমাদের কি হবে, এই যে ড্রাগটা আছে এটা বেস্ট অ্যাক্টিভিটি দেখায় ব্যাকটেরিওসাইডাল হিসেবে। তো আমাদের থেকে এখানে এই রেশিওটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখো এটা আমরা মনে রাখতে পারি, এই যে ট্রাইমেথোপ্রিম এবং সালফোনামাইড এই দুজনের মধ্যে সালফোনামাইডের নাম বড়, যেহেতু সালফোনামাইডের নাম বড় তাহলে সেটা কত বেশি হবে, আর ট্রাইমেথোপ্রিমটা তাহলে ছোট সংখ্যা হবে, তাহলে 1:20 আমরা এখান থেকে মনে রাখতে পারবো। কিন্তু এখন এটা হলো গিয়ে বেস্ট ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি, বিজ্ঞানীরা ল্যাবে পরীক্ষা করে দেখছে যে এটা হলো বেস্ট। কিন্তু যখন আমরা ট্যাবলেট আকারে এটা বাজারে কিনতে যাব, বা একটু আগে আমরা দেখলাম যে আমাদের এটা ট্যাবলেটটা কত এমজি হিসেবে পাওয়া যাচ্ছে, 480 এমজি হিসেবে পাওয়া যাচ্ছে। তো এটাতে কেন আমাদের 5:1 অনুপাতটা ব্যবহার করা হলো, এখানে ব্যবহার করেছে 5:1, কারণ আমরা যখন ল্যাবে কাজ করছি তখন আমরা দেখলাম এটা 1:20 অনুপাতে সবচেয়ে ভালো কাজ করে। বাট যখন আমরা এটা হিউম্যান বডিতে ড্রাগটা ইন্ট্রোডিউস করলাম তখন দেখতে পেলাম যে না 1:20 অনুপাতে দিলে তো ওইভাবে ফাংশন হচ্ছে না। তখন আমরা আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেলাম আমরা যখন ড্রাগটাকে 1:5 অনুপাতে দিই বা 5 রেশিওতে দিই তখন ওই ড্রাগটা আমাদের বডিতে গিয়ে আলটিমেটলি 1:20 অনুপাতে কনভার্ট হয়ে যায়, এবং এর মাধ্যমে সে কি করবে, সে তার যে বেস্ট অ্যাক্টিভিটিটা আছে বেস্ট ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি সেটা তখন শো করবে। তো আশা করি এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা নেক্সট জানবো এই যে আমাদের কোট্রাইমক্সাজলটা আছে এটা কোন কোন ডিজিজের জন্য ড্রাগ অফ চয়েস। তো এটা ড্রাগ অফ চয়েস হলো, আমরা এটা মনে রাখবো পি এন্ড বি দ্বারা। পিতে হলো নিউমোসাইটোসিস জিরোপ্যাথি, এনতে হলো নোকার্ডিয়া, আর বিতে হলো বারকালডোরিয়া ক্যাপসিকা। সো আমরা এই জিনিসটা চাইলে মনে রাখতে পারি, তাহলে আমাদের এতটুকু এখান থেকে গেল। এখন আমাদের এখানে নেক্সট যে কোশ্চেনটা আছে যে কেমোথেরাপিউটিক পটেনশিয়েশন, কিভাবে এখানে পটেনশিয়েশন হয়। পটেনশিয়েশন মানে কি আমি আগে এটা একটু ভেঙে বলি। ধরা যাক আমরা 2+2 করলে কত হওয়ার কথা, 4 হওয়ার কথা, কিন্তু 2+2 করলে যদি 5 হয়ে যায় তখন সেটাকে বলা হয় পটেনশিয়েশন। তো এটা যদি আমরা দেখি, when two or more chemotherapeutic agents are used together and their effect are more than the sum of individual drug effect, this is called chemotherapeutic potentiation। অলরেডি আমি এখানে বললাম যে আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে এদেরকে ব্যবহার করলে যতটুকু ইফেক্ট পাবো এর চেয়ে বেশি ইফেক্ট পাবো যখন আমরা এদেরকে কম্বিনেশন হিসেবে ব্যবহার করব। তো এটার অ্যাডভান্টেজ কি কি, এর অ্যাডভান্টেজ যদি আমরা দেখি, যেমন সালফোনামাইডটাকে যখন আমরা কোট্রাইমক্সাজল হিসেবে ব্যবহার করি তখন এর ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই প্রত্যেকটা ড্রাগ কি থাকে, এটা ইন্ডিভিজুয়াল হলো ব্যাকটেরিওস্ট্যাটিক, বাট যখন আমরা এটাকে কম্বিনেশন হিসেবে ব্যবহার করবো তখন এরা ব্যাকটেরিওসাইডাল হয়ে যায়। তো ব্যাকটেরিওস্ট্যাটিক থেকে আমাদের ব্যাকটেরিওসাইডাল ড্রাগগুলো ভালো, কারণ এরা ব্যাকটেরিয়াকে একবারে মেরে দিচ্ছে। এছাড়াও এখানে এরা থাকে ন্যারো স্পেকট্রাম, এরা অল্প কিছু ড্রাগে ব্যাকটেরিয়ার উপরে কাজ করতে পারে, বাট যখন কম্বাইন্ড হিসেবে কাজ করবে তখন এরা ব্রড স্পেকট্রাম হয়ে যাবে এবং অনেক বেশি ব্যাকটেরিয়ার উপরে কাজ করবে। তো এতটুকু আমরা দেখলাম। এছাড়াও এটা কি করে, অ্যান্টিবায়োটিক সিনার্জিজম করে। সিনার্জিজম মানে কি, অ্যাকশনটাকে একজন আরেকজনের অ্যাকশনটাকে বাড়ায় দিবে। দ্য ফ্রিকোয়েন্সি অফ ডেভেলপমেন্ট ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স ইজ লো। আমরা জানি যে একটা ড্রাগ যখন আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে ব্যবহার করবো তখন ওই ইন্ডিভিজুয়াল ড্রাগটার এগেনস্টে ব্যাকটেরিয়াটা ইজিলি রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেলতে পারে, বাট যখন আমরা এটাকে কম্বিনেশন হিসেবে ব্যবহার করবো তখন ওইটাতে রেজিস্ট্যান্স ডেভেলপ করার পার্সেন্টেজটা অনেক কমে যায়। এছাড়াও এটাতে আমরা কোনো সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট দেখি না, এছাড়া দামে কমে পাওয়া যায় এবং লেস ফ্রিকুয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন লাগে, অ্যাজ এ রেজাল্ট পেশেন্ট যে কমপ্লায়েন্স আছে সেটা ভালো হয়। সো এই হলো আমাদের যে
কেমোথেরাপিউটিক পটেনশিয়েশন যে কোট্রাইমক্সাজল বা সালফোনামাইড গ্রুপের ড্রাগগুলো আছে এটা সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন আমাদের এখানে একটা কোশ্চেন আসলো যে অ্যাডভার্স ইফেক্ট অফ দ্য কোট্রাইমক্সাজলের অ্যাডভার্স ইফেক্ট আমরা সালফোনামাইডের যে অ্যাডভার্স ইফেক্ট শিখছি সেগুলোই দিয়ে দিব, এবিসি অফ র্যাশ। এর বাইরে আমরা এখান থেকে দুইটা জিনিস এক্সট্রা মনে রাখবো, সেটা হলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এবং হলো গিয়ে ফিভার, র্যাশ এবং হেপাটাইটিস। এই জিনিসগুলো আমরা এখান থেকে মনে রাখবো। ওকে, তাহলে আমাদের এই জিনিসটাও দেখা হয়ে গেল। তো এতটুকু আমাদের গেল। তাহলে আমরা এখান থেকে আমাদের যে সালফোনামাইড গ্রুপের ড্রাগ আছে সেগুলো আমরা দেখলাম, যেখানে আমাদের মেইনলি কোন ড্রাগের কি ইউজ আছে এটা লাগে এবং কোট্রাইমক্সাজল এটা সম্পর্কে আমাদের ডিটেলসে আছে। সো আমাদের সালফোনামাইড ড্রাগ সম্পর্কে পড়া এখানে শেষ। এখন আমরা আমাদের যে সেকেন্ড গ্রুপ অফ ড্রাগ আছে আমাদের ফ্লোরোকুইনন, সেটা সম্পর্কে জানবো। আমরা অলরেডি ভিডিও শুরুতে বলছি আমাদের ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে দুইটা ড্রাগ, একটা হলো গিয়ে আমাদের সালফোনামাইড গ্রুপ অফ ড্রাগ যেটা ফলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট করার মাধ্যমে কাজ করে, আর আরেকটা গ্রুপ অফ ড্রাগ আছে যেটা হলো আমাদের ফ্লোরোকুইনোলন্স, যেটা কি করবে, এটা আমাদের ডিএনএ গাইডেজ সিনথেসিস ইনহিবিট করার মাধ্যমে কাজ করে থাকবে। এখন চলো আমরা দেখি আমাদের এই যে ফ্লোরোকুইনোলন, তাহলে এটা কিভাবে কাজ করে, ডিএনএ সিনথেসিস গাইডেজকে কি করে, ইনহিবিট করে দেয়। তাহলে ফ্লোরোকুইনোলনের অপর নাম কি, ডিএনএ গাইডেজ ইনহিবিটর। এখন এই যে ডিএনএ গাইডেজ আছে, ডিএনএ গাইডেজের আবার অপর নাম হলো গিয়ে টপ আইসোমারেজ, আর এটা কি করে, প্রিভেন্ট সুপার কয়েলিং অফ ডিএনএ। ওকে, প্রিভেন্ট সুপার কয়েলিং অফ দ্য ডিএনএ কে এই যে টপ আইসোমারেজটা আছে এটা হলো প্রিভেন্ট সুপার কয়েলিং অফ দ্য ডিএনএ। তো সুপার কয়েলিং অফ দ্য ডিএনএ কি, আমরা যদি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, আমরা জানি আমাদের যখন ডিএনএর আমাদের রেপ্লিকেশন ঘটে, রেপ্লিকেশনের সময় এটা যদি আমার ডাবল স্ট্যান্ড হয়, এই ডাবল স্ট্যান্ডটা তখন ভেঙে কি হয়ে যাবে, ডাবল স্ট্যান্ডটা ভেঙে তখন সামনের দিকে হেলিকেজ এনজাইমের কারণে এটা ভেঙে সামনের দিকে সিঙ্গেল স্ট্যান্ডে কনভার্ট হওয়ার শুরু করে। তো যখন এটা সিঙ্গেল স্ট্যান্ডে কনভার্ট হয়, আমরা মনে করি আমরা একটা রশির সাথে চিন্তা করি, একটা রশির যদি আমরা দুইটা মাথা ধরে দুইটা মাথা না একটা নির্দিষ্ট জায়গা থেকে মাঝখান থেকে ছিঁড়া শুরু করি, তখন ছিঁড়া শুরু করলে দুইটা স্ট্যান্ড কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, বাট উপরের দিকে যে পার্টটা আছে ওটা কি হয়ে যাবে, এটা আরো বেশি পেঁচাই যাবে। ঠিক আছে, তাহলে এখানেও কি হচ্ছে, এই যে এদিকে ঠিকই খালি সিঙ্গেল স্ট্যান্ড হয়ে যাচ্ছে, কিন্তু পিছনের দিকে এটা কি হচ্ছে, অতিরিক্ত ফেঁসা যাচ্ছে। এই যে অতিরিক্ত ফেঁসা যাওয়া, এটা আমাদের ডিএনএ সিনথেসিসের জন্য একটা ক্ষতিকারক পয়েন্ট। তো আমরা ড্রাগটাকে কি করতে দিতে, আমরা ডিএনএটাকে কি করতে দিতে পারবো না, অতিরিক্ত ফেঁসা যেতে দিতে পারবো না। যেহেতু এটা অতিরিক্ত না ফেঁসা যায়, তখন এটার উপর এসে কে বসে, তখন এটার উপর এসে বসে আমাদের যে ডিএনএ গাইডেজ আছে অথবা আমাদের যে টপ আইসোমারেজ আছে, টপ আইসোমারেজ এসে এখানে বসে। ঠিক আছে, টপ আইসোমারেজ আছে এবং এটা অতিরিক্ত ফেঁচানোটাকে প্রিভেন্ট করে। তো অতিরিক্ত যখন এটা আর অতিরিক্ত ফেঁচাবে না, তখন ডিএনএটা আমার তৈরি হতে পারে। বাট আমরা কি এখানে চাচ্ছি আমাদের ব্যাকটেরিয়া ডিএনএ তৈরি হোক? না, আমরা চাচ্ছি যেন ব্যাকটেরিয়ার ডিএনএ তৈরি না হোক। তো ব্যাকটেরিয়ার এই ডিএনএ তৈরি বন্ধ করার জন্য আমরা কি করব, আমরা এখানে যে টপ আইসোমারেজ আছে সেটাকে ইনহিবিট করে দিব। আর যে ড্রাগগুলো টপ আইসোমারেজকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে তাদেরকে আমরা ডিএনএ গাইডেজ ইনহিবিটর বলি অথবা ফ্লোরোকুইনোলন্স বলি। আশা করি বেসিক ডিসকাশনটা আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা যদি ক্লিয়ার হয়, এখন আমরা দেখব এই যে আমাদের ফ্লোরোকুইনোলন্স গ্রুপের ড্রাগ আছে, এখানে কি কি ড্রাগ আছে। তো ফ্লোরোকুইনোলন্স গ্রুপের ড্রাগটাকে মেইনলি দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে, সাব গ্রুপে। একটা হলো কুইনোলন গ্রুপ, যেখানে কি আছে, একটা ড্রাগই আছে ন্যালিডিক্সিক অ্যাসিড। ন্যালিডিক্সিক অ্যাসিডটা আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করি, এতটুকু জানবো। আর কুইনোলনকে যখন কি করা হয়েছে, ফ্লোরিনেশন করা হয়েছে, এটার সাথে ফ্লোরিনকে অ্যাড করা হয়েছে, তখন আমরা যেটা পাই সেটা হলো ফ্লোরোকুইনোলন্স। তো এখানে আমার কিছু ড্রাগ দেয়া আছে, আমি এগুলো প্রত্যেকটা ড্রাগের আমাদের যে ইন্ডিভিজুয়াল প্রপার্টি আছে সেটা এখানে আলোচনা করে নিচ্ছি, কারণ আমাদের বাইরেতে স্পেসিফিক ড্রাগ ধরে আমাদেরকে আমাদের স্পেসিফিক প্রপার্টিগুলো জানতে চাইতে পারে। তো আমরা যদি এখানে দেখি, প্রথমে আমাদের যেটা আছে সেটা হলো নরফ্লক্সাসিন। আর এই গ্রুপের ড্রাগগুলো থেকে আমরা মনে রাখবো ফ্লোরোকুইনোলন ড্রাগগুলোর নামের শেষে ফ্লক্সাসিন আছে। তো নরফ্লক্সাসিন থেকে আমরা কি মনে রাখবো, নরফ্লক্সাসিনটা হলো মিনিমাল ওরাল বায়োএবিলিটি। আমরা যখন এটা মুখে খেতে দিব, ওরালি দিব, তখন এটার কি থাকে, এটার বায়োএবিলিটিটা সবচেয়ে কম। তাহলে আমরা এখান তাহলে জানতে চাইবো যেটা যদি মিনিমাম হয়, ম্যাক্সিমামটা আমরা মনে রাখবো আমাদের যে ল্যাবোফ্লক্সাসিন আছে, ল্যাবোফ্লক্সাসিনটা হলো ম্যাক্সিমাম ওরাল বায়োএবিলিটি। তাহলে আমরা দেখলাম নরফ্লক্সাসিন দেখলাম, ল্যাবোফ্লক্সাসিন দেখলাম। নরফ্লক্সাসিন থেকে আমরা আরো একটা জিনিস জেনে রাখবো, এটা আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ন্যালিডিক্সিক অ্যাসিডের মতো। তাহলে আমাদের এই দুইটা ড্রাগ শেষ। নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো সিপ্রোফ্লক্সাসিন। এই যে ফ্লোরোকুইনোলের মধ্যে সুপারহিরো হলো ওয়ে। সিপ্রোফ্লক্সাসিন থেকে আমরা কি কি মনে রাখবো, এই সিপ্রোফ্লক্সাসিনটা আমরা প্রেগনেন্ট লেডি এবং চাইল্ডদের ক্ষেত্রে দিতে পারবো না। কেন দিতে পারবো না, এটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। এখন এটার আর কি ব্যবহার আছে, এটার ব্যবহার হলো এটা এন্টেরিক ফিভারের ক্ষেত্রে ব্যবহার করি, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এন্টেরিক ফিভারের ক্ষেত্রে বর্তমানে আমরা এই যে সিপ্রোফ্লক্সাসিন আছে সেটা ব্যবহার করে থাকি। এছাড়া এটা আমরা ব্যবহার করি অ্যানথ্রাক্সে, এছাড়াও এটা সিউডোমোনাসের এগেইনস্টে কাজ করে। এবং এখানের আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, এটা হলো মাস কেমোপ্রোপাইলেক্সিস অফ দ্য মেনিনজোকক্কাল মেনিনজাইটিস। মেনিনজোকক্কাল দ্বারা যে মেনিনজাইটিস হয় সেটার মাস কেমোপ্রোপাইলেক্সিসের জন্য আমরা এই যে সিপ্রোফ্লক্সাসিনটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে কিন্তু আমরা সিপ্রোফ্লক্সাসিনের একসাথে অনেক কিছু করে ফেললাম। আমরা এটা কোথায় কন্ট্রা ইন্ডিকেটেড করে ফেললাম, আমরা এটা কোথায় দেওয়া যায় পরে ফেললাম, তিনটা জায়গায় আমরা দেখলাম, এন্টেরিক ফিভারে দেওয়া যায়, অ্যানথ্রাক্সে দেওয়া যায় এবং মাস কেমোপ্রোপাইলেক্সিস অফ দ্য মেনিনজোকক্কাল মেনিনজাইটিসে দেওয়া যায়। সো এই জিনিসগুলো আমাদের দেখা শেষ।
এখন এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো লেভোফ্লক্সাসিন। কি ফ্লক্সাসিন? লেভোফ্লক্সাসিন। লেভোফ্লক্সাসিন থেকে আমরা অলরেডি জানি এটা হলো ম্যাক্সিমাম ওরাল বায়োঅ্যাভেবিলিটি, যেটা আমরা নরফ্লক্সাসিনের সাথে পড়ে ফেললাম। সো আমাদের এই ড্রাগগুলো শেষ। এখন আমরা যেটা দেখবো সেটা হলো মক্সিফ্লক্সাসিন। তো মক্সিফ্লক্সাসিন এবং সেপ্রোফ্লক্সাসিন এই দুইটাকে আমরা একসাথে পড়ি। এই যে এখানে আমরা সেপ্রোফ্লক্সাসিনটা দেখতে পাচ্ছি, এটা হলো লংগেস্ট অ্যাক্টিং ড্রাগ। এই যে ফ্লোরোকুইনোল ড্রাগগুলোর মধ্যে এটা কি লংগেস্ট অ্যাক্টিং ড্রাগ, আর মক্সিফ্লক্সাসিনটা কি এটা হলো সেকেন্ড লংগেস্ট অ্যাক্টিং ড্রাগ। তাহলে এই দুইটা জিনিস আমরা জানলাম। এখন সেপ্রোফ্লক্সাসিনের আর কি ইউজ আছে? সেপ্রোফ্লক্সাসিনটা হলো ফটোটক্সিক্স, মোস্ট ফটোটক্সিক ড্রাগ, ঠিক আছে? তাহলে এটা ফটোটক্সিসিটি করে। আর মক্সিফ্লক্সাসিন থেকে মনে রাখবো এটা আমরা রেনাল ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের এই দুইটা ড্রাগও শেষ। এরপর আমরা দেখবো গ্যাটিফ্লক্সাসিন। গ্যাটিফ্লক্সাসিন থেকে আমরা কি জানবো? গ্যাটিফ্লক্সাসিনটা যখন লং টার্ম ইউজ করার পরে উইথড্রল করা হবে, উইথড্রল করলে তখন এখানে আমরা ডিসগ্লাইসেমিয়া দেখতে পাই। কি দেখতে পাই? ডিসগ্লাইসেমিয়া দেখতে পাই। তাহলে এই হলো আমাদের ড্রাগগুলোর নাম এবং তাদের যে ইন্ডিভিজুয়াল স্পেশাল প্রপার্টি আছে সেটা আমি এখান থেকে বলে দিলাম। সো তোমরা চাইলে তোমাদের গাইডের মধ্যে এই জিনিসটা অ্যাড করে নিতে পারো, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল ড্রাগ হিসেবে বাইরেতে ধরার পসিবিলিটি অনেক বেশি থাকে। সো এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম, যেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন আসো আমরা দেখি লিস্ট দ্য ফ্লোরোকুইনোলনস উইথ এক্সাম্পল। এখন আমাদের কাছে গাইডের যে ক্লাসিফিকেশনটা আছে এটা আমাদের কাছে ইজি হবে। এই যে আমাদের ফার্স্ট জেনারেশন, প্রথম কোনটা? প্রথমটা হলো ন্যালিডিক্সিক অ্যাসিড। সেকেন্ড জেনারেশন, এখান থেকে আমরা মনে রাখবো নরফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, যে তিনটা ড্রাগ আমাদের সিরিয়ালে ফার্স্টে ছিল। থার্ড জেনারেশন থেকে শুধু একটা ড্রাগই আছে, লেভোফ্লক্সাসিন। তাহলে ফার্স্ট জেনারেশন একটা ড্রাগ পাচ্ছি, থার্ড জেনারেশন আমরা একটা ড্রাগ পাচ্ছি। এরপরে ফোর্থ জেনারেশন আমরা বাকি যে ড্রাগগুলো আছে ওইগুলোকে ফেলে দিব। কি কি আছে? মক্সিফ্লক্সাসিন পড়ছি আমরা, গ্যাটিফ্লক্সাসিন পড়ছি আমরা, স্পারোফ্লক্সাসিন পড়ছি আমরা, প্রোপাফ্লক্সাসিন। এই ড্রাগগুলোকে আমরা ফোর্থ জেনারেশনে ফেলে দিব। তো আশা করি এটা আমাদের কাছে কঠিন কিছু হবে না, ইনশাআল্লাহ আমরা এটা পরীক্ষা আসলে পারবো। এখন আমরা নেক্সট যে জিনিসটা দেখবো, কমন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্লোরোকুইনোলস। ফ্লোরোকুইনোল যে ড্রাগগুলো আছে এদের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। কি কি আছে আমরা যদি দেখি, এরা ওরালি দেওয়া যায়, এরা ওরাল ভাবে আমরা এগুলা ড্রাগগুলো নিতে পারি। নেক্সট হলো এরা হলো ব্যাকটেরিয়া সাইডাল অ্যাক্টিভিটি। এদের অ্যাক্টিভিটি কেমন? এদের অ্যাক্টিভিটি হলো ব্যাকটেরিও সাইডাল। এরপরে এরা হলো ওয়াইড স্পেকট্রাম, এরা ওয়াইড স্পেকট্রাম ড্রাগ হিসেবে কাজ করে। নেক্সট আমরা যেটা জানবো, এরা কন্ট্রা ইন্ডিকেটেড ইন প্রেগনেন্ট ওমেন অ্যান্ড প্রেগনেন্ট লেডি অ্যান্ড চাইল্ড এবং প্রেগনেন্টদের ক্ষেত্রে এটা কন্ট্রা ইন্ডিকেটেড। কেন কন্ট্রা ইন্ডিকেটেড? কারণ এটা কার্টিলেজ এবং টেন্ডনের ড্যামেজ করে, ড্যামেজ করে থাকে। এছাড়া এটা থেকে আর যেটা জানবো, এটা যে সিজার আছে, সিজারটাকে কি করে? সিজারটাকে ইন্ডিউস করে। এজ এ রেজাল্ট কি হয়ে যাবে? এটা যে এপিলেপসি পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা এটা দিতে পারবো না। এছাড়া এখান থেকে আমরা আরো একটা জিনিস জানবো, এটা আমাদের যে রিস্ক আছে, এনএসএআইডির সাথে যদি এই গ্রুপের ড্রাগগুলো আমরা নিয়ে থাকি তখন আমাদের অ্যাডভার্স ইফেক্টের রিস্কটা বেড়ে যায়। এছাড়া এটা কি? এটা কন্ট্রা ইন্ডিকেটেড ইন রেনাল ফেলিওর। যাদের রেনাল ফেলিওর আছে তাদের ক্ষেত্রে এটা কন্ট্রা ইন্ডিকেটেড, কারণ এটার এক্সক্রিশনের রুট হলো কোনটা? এক্সক্রিশনের রুট হলো রেনাল রুট। ওকে, তাহলে আমরা এটা দেখব। এছাড়া এটা কি করতে পারে? ফটোটক্সিসিটি করতে পারে, নিউরোলজিক্যাল সাইড এফেক্ট করতে পারে। সো এরা হলো গিয়ে কমন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্লোরোকুইনোলনস ড্রাগ। সো আমরা এই জিনিসটা এখান থেকে জেনে নিলাম। নেক্সট আমরা এখন থেকে যেটা দেখবো সেটা হলো মেকানিজম অফ অ্যাকশন অফ ফ্লোরোকুইনোলন ড্রাগ। আশা করি এটা এখন আমরা পারবো, আমাদের কাছে কঠিন কিছু হবে না। তো ফ্লোরোকুইনোলন ড্রাগটা কি করে? এটা টপ আইসোমারেজকে ইনহিবিট করে। কোন কোন টপ আইসোমারেজ আছে? আমাদের টপ আইসোমারেজ 2 কে ইনহিবিট করবে এবং টপ আইসোমারেজ 4 কে ইনহিবিট করবে। তো আমরা যদি এখন দেখি, এই যে টপ আইসোমারেজ 2 আছে এটাকে বলা হয় ডিএনএ গাইডেজ, এবং টপ আইসোমারেজ 4টাকে বলা হয় এটার আলাদা কোনো নাম নেই। টপ আইসোমারেজ 2 বা ডিএনএ গাইডেজের উপর মেইনলি আমাদের যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে তাদের ক্ষেত্রে কাজ করবে, এবং 4 এর ক্ষেত্রে ডিএনএ গাইডেজটা কাজ করবে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে, আর যে 4 আছে সেটা কাজ করবে গ্রাম পজিটিভের ক্ষেত্রে। তো এগুলো আমাদের লাগবে না, আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হলো এখানকার এই ছবিটা। তো আমাদের ফ্লোরোকুইনোলন আমি দিলাম, সেটা কি করবে? ইনহিবিট ব্যাকটেরিয়াল টপ আইসোমারেজ 2 এবং টপ আইসোমারেজ 4। টপ আইসোমারেজ 2টাকে যদি আমরা ইনহিবিট করে দিই তখন কি হবে? সেটা আমার কি করবে? প্রিভেন্ট দ্য রিল্যাক্সেশন অফ দ্য সুপার কয়েল ডিএনএ। সুপার কয়েল যে ডিএনএটা সুপার কয়েলিং হয়েছিল ওই সুপার কয়েলিংটাকে সে প্রিভেন্ট করবে না, বাধা দিবে না, ওইটাকে রিল্যাক্স হতে দিবে না। তাহলে এটা হলো একটা মেকানিজম যার মাধ্যমে হতে পারে। আর এছাড়া যে 4 নাম্বারটা আছে, এই যে আমরা এখান থেকে দেখলাম টপ আইসোমারেজ 4, সেটা কিভাবে কাজ করে? টপ আইসোমারেজ 4টা কি করবে? আমাদের রেপ্লিকেটেড যে ক্রোমোজোমাল ডিএনএটা আছে ওই ক্রোমোজোমাল ডিএনএটাকে সে কি করতে দিবে না? সেপারেটেড হতে দিবে না। তারা সেপারেশন যখন হতে পারবে না তখন তার আমার কি হবে না, এখানে রেপ্লিকেশন আর ফার্দার করতে পারবে না। তাহলে আমরা দেখলাম টপ আইসোমারেজ 2 কিভাবে কাজ করে, টপ আইসোমারেজ 4 কিভাবে কাজ করে। টপ আইসোমারেজ আমাদের যে সুপার কয়েলিং আছে ওটাকে প্রিভেন্ট করতে, যে টপ আইসোমারেজটা প্রিভেন্ট করার কথা ছিল সেটাতে বাধা দেয়। আর 4 নাম্বারটা কি করবে? টপ আইসোমারেজ 4টা আমাদের সেপারেশন, ডিএনএ যে সেপারেশন আছে সেটাতে বাধা দেয়। তাহলে আমাদের এতটুকু জিনিস পড়া হয়ে গেল। এখন আমরা পড়বো ফ্লোরোকুইনোলনস কোন কোন ক্ষেত্রে এটার ইন্ডিকেশন পাওয়া যায়। তো এটার ইন্ডিকেশন যদি আমরা পড়ি, এটা আমরা অলরেডি জানি যে আমরা পড়ে আসছি ন্যালিডিক্সিক অ্যাসিড কোথায় ব্যবহার করি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে। এছাড়া এটা হলো ব্যাকটেরিয়াল ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এন্টেরিক ফিভার আমরা পড়ে আসছি, সিপ্রোফ্লক্সাসিনের ক্ষেত্রে ব্যবহার করি, অ্যানথ্রাক্স পড়ে আসছি, সিপ্রোফ্লক্সাসিনের ক্ষেত্রে ব্যবহার করি, গনোরিয়ার ক্ষেত্রে ব্যবহার করা যায়, ব্যাসিলারি ডাইসেন্ট্রির ক্ষেত্রে ব্যবহার করা যায়, এবং টিবি ড্রাগ হিসেবে ব্যবহার করা যায়। ওকে, এছাড়াও রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, আমরা দেখে আসছিলাম ওইখানে। তো আমাদের এই জিনিসগুলো দেখা শেষ। এখন আমরা ইন ডিটেলসে জানবো যে রেসপিরেটরি
কুইনোলোনস কারা আছে, কোন কোন ড্রাগগুলো আমরা রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে কুইনোলোন গ্রুপের ব্যবহার করতে পারি। তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো ও এম জি দ্বারা। ওতে হলো অফ্লক্সাসিন, এম এ হলো মক্সিফ্লক্সাসিন, জিতে হলো গ্যাটিফ্লক্সাসিন। এর বাইরে আমরা মনে রাখবো ল্যাবোফ্লক্সাসিন। এই ল্যাবোফ্লক্সাসিনটা হলো আমাদের ওফ্লক্সাসিনের একটা অ্যাক্টিভ ফর্ম। তাহলে আমরা এটুকু জেনে নিলাম। এখন এই ড্রাগগুলো রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে কোথায় কোথায় কাজ করবে, এটা অ্যাক্টিভ, যে এটা হলো অ্যাক্টিভলি অ্যাগনিস্ট হিসেবে কাজ করবে, গ্রাম পজিটিভের এগেনস্টে কাজ করবে, গ্রাম নেগেটিভের এগেনস্টে কাজ করবে, অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে, মাইক্রোব্যাকটেরিয়াম টিবির এগেনস্টেও কাজ করবে। সো আমরা বলতে পারি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে আমাদের যে কুইনোলোন গ্রুপের ড্রাগগুলো আছে এগুলো খুবই ইফেক্টিভ একটা ড্রাগ। সো আমাদের এতটুকু দেখা শেষ। এরপর আমরা যেটা দেখবো অ্যাডভার্স ইফেক্ট অফ দ্য ফ্লোরোকুইনোলন। ফ্লোরোকুইনোলনের কি কি অ্যাডভার্স ইফেক্ট আছে। সো এখান থেকে আমরা যেটা জেনে রাখবো, এটা কিডনি ডিজিজ, কিডনি ডিজিজে ঘটাতে পারে। ধরা যাক একটা পেশেন্ট অলরেডি কিডনি ডিজিজে ভুগতেছে, তার রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, তাকে আমি কুইনোলন খেতে দিলাম। এখন কুইনোলন কোন রুট দিয়ে এক্সক্রিট হবে, কুইনোলন এক্সক্রিট হবে আমার রেনাল রুট দিয়ে। যেহেতু এটা রেনাল রুট দিয়ে এক্সক্রিট হবে, ফলে এটা কি করবে, তখন তার ড্যামেজটাকে আরো বাড়ায় দিবে। এছাড়া এটা কি করতে পারবো না, আমি এনএসএআইডি যে ড্রাগগুলো আছে সেগুলোর সাথে দিতে পারবো না, কারণ ওইখানে তখন এটা যে অ্যাক্টিভিটি আছে এটা অনেক গুণ বেড়ে যাবে। এছাড়াও এটা নিউরোলজিক্যাল সাইড এফেক্ট আছে, আমরা দেখছি কি এটা কি করে, সেজারকে কি করে, ইন্ডিউস করে। সো এপিলেপসি যে পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা কন্ট্রা ইন্ডিকেটেড। এছাড়াও এটা কার্টিলেজ এবং টেন্ডনকে ড্যামেজ করে, এই জন্য এটা আমরা প্রেগনেন্ট লেডি এবং চাইল্ডদের ক্ষেত্রে দিতে পারবো না। আর এটা কি করে, সিজারকে ইন্ডিউস করে, সো কন্ট্রা ইন্ডিকেটেড ইন দ্য এপিলেপসি। এই জিনিসগুলো আমরা দেখে পেলাম। এছাড়া আমরা এখান থেকে মনে রাখবো আমাদের যে সালফোনামাইড গ্রুপের কুইনোলোন গ্রুপের ড্রাগগুলো আছে এগুলো হলো কিউব ড্রাগ। কি কেমন ড্রাগ, কিউব ড্রাগ। আর কিউব ড্রাগের কাজ কি, সে প্রলং কিউটি ইন্টারভাল করবে। এছাড়া আমরা এখান থেকে দেখতে পাইছি যে আমাদের গ্যাটিফ্লক্সাসিনটা ছিল, সেটা কি করছে, সেটা ডিসগ্লাইসেমিয়া করছে। সো এই জিনিসটা আমরা দেখলাম। এছাড়াও এটা এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস করে, যেটাকে বলা হয় টেন্ডোনাইটিস। কি বলা হয়, টেন্ডোনাইটিস। টেন্ডোনাইটিসটা কাদের হয়, অ্যাডাল্টস যে অ্যাথলিট, মেনলি অ্যাথলিটদের হয়। তো এই টেন্ডোনাইটিস পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দিতে পারবো না, কারণ টেন্ডোনাইটিস পেশেন্টদের ক্ষেত্রে যদি আমরা ফ্লোরোকুইনোলন গ্রুপের ড্রাগগুলো দিয়ে থাকি তখন তাদের টেন্ডনটা রাপচার হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা অ্যাথলিটদের ক্ষেত্রে দিতে পারবো না। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা দেখা হয়ে গেল। এখন আমরা নেক্সট যেটা জানবো, লিমিটেশন অফ ইউজিং সিপ্রোফ্লক্সাসিন ইন চিলড্রেন বিলো 18 ইয়ার্স। তো বিলো 18 ইয়ার্স চিলড্রেনদের ক্ষেত্রে যদি আমরা সিপ্রোফ্লক্সাসিনটা ব্যবহার করি, তখন সেটা কি করবে, সেটা আমাদের যে বোন এবং কার্টিলেজ আছে এদের ড্যামেজ করবে। বোন এবং কার্টিলেজের যদি ড্যামেজ হয়ে যায়, তখন ওই চাইল্ডের যে গ্রোথ ছিল, গ্রোথটা কমে যাবে। তো তার গ্রোথ রিটার্ডেশন হতে পারে এবং গ্রোয়িং রিলেটেড অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে। সো এটা হলো লিমিটেশন অফ দ্য ইউজ অফ দ্য সিপ্রোফ্লক্সাসিন ইন বিলো 18 ইয়ার্স ওল্ড। সো এটা আমাদের দেখা শেষ। এরপরে আমরা এখান থেকে এই যে ন্যালিডিক্সিক অ্যাসিড আছে, ন্যালিডিক্সিক অ্যাসিড থেকে দুই একটা কথা জানবো। যেটা কি জানবো, সেটা হলো হাইলি কনসেন্ট্রেটেড ইন ইউরিন। এটা হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন, যেহেতু এটা ইউরিনের মাধ্যমে অনেক বেশি কনসেন্ট্রেটেড থাকে, তাহলে এটা আমরা কোথায় ব্যবহার করতে পারবো, এটা আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এরপর আসে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যেটা সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন নিয়ে অলরেডি আমরা কিন্তু ম্যাক্সিমাম জিনিস পড়ে ফেলছি। যেমন এখানে বলছি ইন্ডিকেশন অফ দ্য সিপ্রোফ্লক্সাসিন, কোথায় কোথায় দিতে পারবো। সিপ্রোফ্লক্সাসিনটা আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে দিতে পারি, এন্টেরিক ফিভারের ক্ষেত্রে দিতে পারি, অ্যানথ্রাক্সের ক্ষেত্রে দিতে পারি, মাস কেমোপ্রোফাইলেক্সিস অফ দ্য মেনিনজোকক্কাল মেনিনজাইটিসের ক্ষেত্রে দিতে পারি। সো এই জিনিসগুলো আমরা প্রথমেই দেখে ফেলছি, তাহলে আমাদের এটাও শেষ। এরপর আমরা এখানে যেটা দেখবো সেটা হলো কন্ট্রা ইন্ডিকেশন অফ দ্য সিপ্রোফ্লক্সাসিন, কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না। এটা হলো যদি কোনো হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন থাকে সেক্ষেত্রে দেওয়া যাবে না, প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, চিলড্রেন বিলো 18 ইয়ার্সে দেওয়া যাবে না, কারণ টেন্ডন এবং কার্টিলেজ ফর্মেশন কি করবে, ইনহিবিট করবে। সো আমাদের এই জিনিসটাও দেখা শেষ। নেক্সট কোশ্চেন যেটা আছে, লিমিটেশন অফ ইউজিং সিপ্রোফ্লক্সাসিন ইন চাইল্ড বিলো 18 ইয়ার্স ওল্ড। যদি 18 ইয়ার্সের ওল্ডের আগে আমি ব্যবহার করি, তখন আমাদের যে গ্রোয়িং এন্ড অফ দ্য কার্টিলেজ আছে এবং বোন আছে সেটাতে ক্ষতি হবে, এবং এখান থেকে আর্থোপ্যাথি হতে পারে। কি হতে পারে, আর্থোপ্যাথি হতে পারে। এই জন্য আমরা এটা সিপ্রোফ্লক্সাসিন এই বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করি না। এখন এখানে নেক্সট কোশ্চেন যেটা, সিপ্রোফ্লক্সাসিন ইজ নাও ড্রাগ অফ চয়েস ফর দ্য এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভারের জন্য বর্তমানে আমরা সিপ্রোফ্লক্সাসিনটাকে বেশি ব্যবহার করে থাকি। কেন ব্যবহার করে থাকি, কারণ এটা হলো র্যাপিডলি ব্যাকটেরিওসাইডাল, খুব দ্রুত ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে, যেমন সালমোনেলাকে মেরে ফেলে, প্যারাটাইফিকে মেরে ফেলে। এছাড়া এটার যে সাইড ইফেক্ট আছে বা অ্যাডভার্স ইফেক্ট আছে সেটা কম, এটার এগেনস্টে সহজে রেজিস্ট্যান্স হতে পারে না। তো এই জিনিসগুলোর কারণে আমরা কি করি, সিপ্রোফ্লক্সাসিনটা বর্তমানে এন্টেরিক ফিভারের জন্য বেশি ব্যবহার করে থাকি। এখন আসো, সিপ্রোফ্লক্সাসিনের ইজ প্রিফার টু ক্লোট্রাইমক্সাজল। আমাদের একটা কোশ্চেন আছে যে কেন কোট্রাইমক্সাজল থেকে সিপ্রোফ্লক্সাসিনটা বেটার। আমরা কোট্রাইমক্সাজলটা কি, আমরা যদি একটু আগে দেখে আসি, সেটা হলো সালফোমেথাক্সাজল এবং ট্রাইমেথোপ্রিম, এই দুটার কম্বিনেশন। এখন কোট্রাইমক্সাজলের একটা ইম্পর্টেন্ট যে অ্যাডভার্স ইফেক্ট ছিল সেটা হলো ক্রিস্টাল ইউরিয়া। এটা ক্রিস্টাল ইউরিয়া করতো, যেটা আলটিমেটলি রেনাল ইম্পেয়ারমেন্ট করতো, প্রোটিন ইউরিয়া করতো, হেমাচুরিয়া করতো। সো আমরা যখন সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করবো সেটার ক্ষেত্রে কিন্তু ক্রিস্টাল ইউরিয়া নেই। এছাড়া এটা স্টিভেন জোহান সিনড্রোম করতো। স্টিভেন জোহান সিনড্রোমটা সম্পর্কে আমি সম্ভবত এখানে আলোচনা করিনি, এটা যদি আমি এখন একটু বলি। স্টিভেন জোহান সিনড্রোমটা কি, যখন আমরা এই যে কোট্রাইমক্সাজলটা দিই, কোট্রাইমক্সাজলটা দিলে যে পেশেন্ট আছে পেশেন্টের বডিতে হিস্টামিনের রিলিজ বেড়ে যাবে, হিস্টামিন রিলিজ বেড়ে যায়। যখন হিস্টামিন রিলিজ বেড়ে যাবে তখন কি হবে, তার বডিটা
তার বডির মধ্যে এই যে স্টিভেন জনসন আমরা সিনড্রোমটা দেখতে পাবো। সো আমরা এতটুকু দেখলাম। এরপর আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হলো এখানে ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স টু দ্য কোটাইমক্সাজলটা বেশি, ঠিক আছে। ব্যাকটেরিয়া সহজে কোটাইমক্সাজলের এগেনস্টে কি করতে পারে, রেজিস্ট্যান্স গড়ে তুলতে পারে। সো এইসব কারণে আমরা সিপ্রোফ্লক্সাসিনটা এখন বেশি ব্যবহার করে থাকি। সো এই হলো আমাদের এখান থেকে সিপ্রোফ্লক্সাসিন সম্পর্কে লাস্ট কোশ্চেন, এবং এর মাধ্যমে আমাদের যে ক্লোরোকুইনোলন গ্রুপের ড্রাগ ছিল সেটাও শেষ হয়ে গেল। তো আমরা আজকের ক্লাসে মেনলি দুইটা গ্রুপ অফ ড্রাগ আলোচনা করলাম। আমরা সালফোনামাইড বা সালফার গ্রুপের ড্রাগ আলোচনা করলাম, ক্লোরোকুইনোলন গ্রুপের ড্রাগ আলোচনা করলাম। আলটিমেটলি দুইটাই আমাদের কোন গ্রুপে পড়ে, দুইটাই আমাদের ডিএনএ সিনথেসিস ইনহিবিটরস এর মধ্যে পড়ে। সো আশা করি আজকের ক্লাসটা আমরা বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।